মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। চেষ্টা করে দেখতে দোষ কি? কিছু না হোক, বিনা পয়সায় বোম্বাই শহরটা খানিক বেড়ানো হয়ে যাবে। তাছাড়া দিদিও আছে সেখানে। আপনি অভিনয় করেন না কেন? পাবলিক অভিনয় চায় না মশাই, চায় সুন্দর চেহারা। এতে এত লুকোচুরির কি আছে? কোন দেবী? কার কথা বলছো? দেবী এই স্টুডিওতে কটা আছে? চন্দনা দেবীর কথা বলছো? মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণি মাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। আজ শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত রোম্যান্টিক তথা সামাজিক উপন্যাস ছায়াপথিক। গল্পটা নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু ওমনিবাস অষ্টম খণ্ড থেকে। গল্পটির প্রথম প্রকাশ ১৩৫৬ বঙ্গাব্দ অর্থাৎ ইংরাজির ১৯৪৯ সালে। আজ শুনছেন প্রথম পর্ব। এই যে মশাই, শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ বলছি, আপনি কি হিন্দি উর্দু কিছু বলতে পারেন? হ্যাঁ পারি। কেন বলুন তো? না মানে সোমনাথ পালিশ করা লখনৌ উর্দুতে যা বলল তার বাংলা করলে দাঁড়ায়। আমার জন্মকর্ম সব লখনৌয়ে। আমার সঙ্গে আপনার কি দরকার যদি একটু বলেন। আরে মশাই, আপনি তো দেখছি পাকা উর্দু বললেন। হ্যাঁ শুনুন, আমার নাম কুলীন চন্দ্র অমৃতলাল, এই হাউসের ম্যানেজার আমি। আপনার সাথে দুটো কথা আছে, একটু আমার অফিসে আসতে পারবেন? কিন্তু ছবিটা যে এক্ষুনি শুরু হয়ে যাবে। এই ছবি তো আপনি অনেকবার দেখেছেন। আমি আগেও দেখেছি। আপনাকে কে বলল? ও আমি দেখেই বুঝেছি। আসলে ছবিটা রিলিজ হবার পর থেকে কলকাতা শহরের সবাই তো দেখে নিয়েছে। এখন যারা আসছেন তারা সব রিপিট অডিয়েন্স। না, এই ছবি আমি আগে দেখিনি। ও হো, দেখেননি বলছেন? ঠিক আছে, আপনার টিকিট আমি রিফান্ড করিয়ে দিচ্ছি। আমার অফিসে চলুন, আমি পাস লিখে দেব। তা দিয়ে যখন ইচ্ছে জবে ইচ্ছে ছবিটা দেখে নেবেন। কিন্তু আপনার সাথে আমার কথাটা বলা খুব জরুরি। বেশ, চলুন। পৃথিবীতে নারী পুরুষ নির্বিশেষে সুন্দর চেহারার মানুষেরা প্রায় সকলেই নিজেদের সৌন্দর্যের ব্যাপারে সম্পূর্ণ সচেতন থাকেন এবং তা নিয়ে গর্ববোধের বশবর্তী হয়ে তারা চারপাশের বাকি সাধারণ মানুষদের খানিকটা অনুগ্রহের চোখেই দেখেন। কিন্তু যে গুটি কয়েক মানুষ এই নিয়মের ব্যতিক্রম, সোমনাথ তাদের মধ্যে অন্যতম। তার গায়ের রং ডালিম ফাটা, সুঠাম চেহারা এবং নাক মুখ চোখের গড়ন অত্যন্ত সুন্দর। অথচ রূপবান বলে গর্ব অনুভব করা তো দূরের কথা, সে বরং এজন্য বেশ একটু কুণ্ঠিত। এই সোমনাথ সেদিন কলকাতা শহরের এক নামকরা সিনেমা হলে সিনেমা দেখতে গেছে। বলা বাহুল্য, সিনেমা সে বড় একটা দেখে না, আর যদি বা দেখে, শিক্ষা দীক্ষার গুণে বাংলা অপেক্ষা হিন্দি ছবি তাকে বেশি আকৃষ্ট করে। এই ছবিটা বোম্বাই থেকে তৈরি হয়ে কলকাতা এসে এই হলে 1 বছরের ওপর ধরে চলছে, আর সেই জনপ্রিয়তাই সোমনাথকে হলমুখী করেছে। সিনেমা শুরু হতে তখনও মিনিট 20 দেরি। সোমনাথ হলের লবিতে ঘুরে ঘুরে সেখানে টাঙিয়ে রাখা অভিনেতা অভিনেত্রীদের ছবি এবং পোস্টারগুলো দেখছিল। লবিতে আরও অনেক মানুষ অপেক্ষা করছিলেন, কিন্তু সোমনাথ লক্ষ্য করল কিছুক্ষণ ধরেই একটি লোক তার চারপাশে ঘুরঘুর করছে। মাঝে মাঝেই তার দিকে আর চোখে তাকাচ্ছে। লোকটা বাঙালি নয়, তার মাথায় কালো টুপি আর গায়ে লং ক্লথের লম্বা কোট। মনে হচ্ছে গুজরাতি। বেশ কিছুক্ষণ ধরে এরকম চললে সোমনাথের একটু অস্বস্তি হতে লাগলো।
সিনেমা শুরুর ঠিক 5 মিনিট আগে লোকটা এগিয়ে এসে সোমনাথের হাত ধরল। তারপর ভাঙা ভাঙা বাংলায় তার সাথে কথা শুরু করল। সেই লোকটি কুলীনচন্দ্র, এবং তার সঙ্গেই সোমনাথ আপাতত তার অফিস ঘরের দিকে চলেছে। সিনেমা হলের দোতলায় সামনের দিকে অফিস ঘর। কুলীনচন্দ্র সোমনাথকে সেখানে নিয়ে গিয়ে আদর করে বসালো। আসুন আসুন, এই হ্যাঁ, এইখানে বসুন। ওরে, এদিকে চালিয়ে আয় 2 কাপ, জলদি। সোমনাথ দেখল ঘরটার মধ্যে দেওয়াল ঘেঁষে প্রকাণ্ড প্রকাণ্ড সব লোহার আলমারি রয়েছে, আর একদিকে রয়েছে একটা কাঁচ ঢাকা বিশাল টেবিল, সাথে কয়েকটা চামড়ার গদিওয়ালা চেয়ার। কুলীন তার বেয়ারাকে 2 কাপ চা আনতে হুকুম দিয়ে সোমনাথের সঙ্গে কথা শুরু করল। লোকটি অতিশয় চালাক। নিজের আসল উদ্দেশ্য বুঝতে না দিয়ে ভাঙা ভাঙা বাংলায় কথা চালিয়ে যেতে লাগলো, এবং সোমনাথের কাছ থেকে তার সমস্ত পরিচয় আদায় করে নিল। সোমনাথের লুকোনোর মতো কিছু নেই। সে অকপটে সমস্ত প্রশ্নের উত্তর দিল। এর মধ্যে বেয়ারা এসে চা দিয়ে গেল। কুলীনচন্দ্র নীরবে চায়ে চুমুক দিতে থাকল। একটু পরে বলল, বলছি, আপনার কাছে আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আপনি বোম্বাই যেতে রাজি আছেন কি? বোম্বাই? খুলেই বলি তবে আপনাকে, বোম্বাইয়ে ন্যাশনাল পিকচার্স নামে একটা বড় ফিল্ম কোম্পানি আছে। নাম শুনেছেন নিশ্চয়ই। তার কর্তা হলেন শ্রী নারায়ণ পিলে। সেই পিলে সাহেব আমার খুব বন্ধু আছে। আমার হাউসে ছাড়া তার ছবি কোথাও দেখানো হয় না। এখন যে ছবিটা চলছে এটা কি তারই তৈরি? হ্যাঁ, তিনি খুব ভালো ভালো ছবি তৈরি করেন। 1 বছরের আগে তার ছবি হাউস থেকে নড়ে না, দেখতেই তো পাচ্ছেন। তাহলে আপনার প্রস্তাবটা কি? হ্যাঁ হ্যাঁ, বলছি। নারায়ণ পিলে সাহেব কদিন আগে আমাকে একটা চিঠি লিখেছেন। তার আগামী সিনেমার জন্যে তিনি নূতন আর্টিস্ট চান। নতুন আর্টিস্ট? কেন? বর্তমানে যারা আর্টিস্ট আছেন তাদের নিয়ে তৈরি সিনেমা তো দিব্যি ভালোই চলছে। চলছে, তবে বারবার একই আর্টিস্টের মুখ দেখে দেখে দর্শকদের চোখ পচে যায় না, তাই মাঝে মাঝে আর্টিস্ট পাল্টাতে হয়। বুঝলাম। তারপর? আসলে আজ আপনাকে দেখে আমার মনে হলো আপনি যদি সিনেমায় নামেন খুব নাম করতে পারবেন। এই রে, আমি যে জীবনে কখনো অভিনয় করিনি, এমনকি থিয়েটারও না। আরে তাতে কোনো ক্ষতি নেই। পিলে সাহেব আপনাকে তালিম দিয়ে ঠিক করিয়ে নেবেন। তিনি বলেন, ভালো চেহারার গাধা পেলেও তিনি তাকে পিটিয়ে ঠিক ঘোড়া করে নেবেন। কুলীনচন্দ্রের এহেন কথা সোমনাথের পক্ষে কতদূর সম্মানসূচক হল তা বিবেচনা করার মতো মনের অবস্থা তখন তার ছিল না। সে অত্যন্ত বিব্রত হয়ে বলল, বুঝলাম, কিন্তু তাছাড়াও আরেকটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? সিনেমাতে দেখেছি সবাই গান গায়, আমি তো গান গাইতে জানি না। ও, একেবারেই জানেন না? ওই স্নানের সময় একটু গান টান গাই, ওইটুকুই আর কি। সেটাও কোনো সমস্যা নয়। আজকাল সিনেমায় কেউ গান গায় না, সব গানই ভালো গাইয়েকে দিয়ে প্লেব্যাক করিয়ে নেওয়া হয়। ও, আমার আসলে এসব ব্যাপারে তেমন ধারণা নেই। আরে শুনুন না, আমি আপনাকে 2nd ক্লাসের গাড়ি ভাড়া দিচ্ছি। আপনি বোম্বাই গিয়ে পিলে সাহেবের সঙ্গে একবার দেখা করুন না। কিন্তু উনি এত বড় মানুষ, আর আমি একেবারে অজ্ঞ এই ব্যাপারে। আরে কোনো কিন্তু নয়, আমি বলছি আপনার বোরাত ফিরে যাবে। এখানে 100 টাকা মাইনে পাচ্ছেন, ওখানে শুরুতেই 500 টাকা পাবেন। প্রস্তাবটা লোভনীয়, তবে আমাকে একটু ভাবতে সময় দিন। আমি কাল এর জবাব দেব। বেশ তো, বেশ, আজকের দিনটা সময় নিন না। তবে আবার বলছি, এমন সুযোগ হারাবেন না সোমনাথ বাবু। বাসায় ফিরে সোমনাথ প্রায় সারা রাত ধরে এ ব্যাপারে ভাবনা চিন্তা করল। সে কলকাতায় একটা ব্যাংকে 125 টাকা মাইনের চাকরি করে, এবং তার বাবা মা কেউ বেঁচে নেই। সে হিসেব কষে দেখল
তার এখন যা মাইনে এ চাকরিতে থাকলে তার 10 বছরে বেড়ে 250 টাকা হবে। ফলে জীবনের শেষ দিকে গিয়ে হয়তো কিছুটা সচ্ছলতার মুখ সে দেখতে পাবে। তখন তার মনে হলো, সে যদি এই হঠাৎ আসা সুযোগটা নিয়ে নেয় তাহলে 2-4 বছরেই তার জীবনের সচ্ছলতার খোরাক জোগাড় হয়ে যাবে। শেষ বয়স পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না। সে জানে টাকা ভালো জিনিস নয়, কিন্তু অভাব তার চেয়েও মন্দ জিনিস। আজ না হয় সে বিয়ে করেনি, কিন্তু পরে সোমনাথ নিজের মনে বলল, অবশ্য বোম্বাই গেলেই যে কাজ জুটে যাবে তেমন তো কোনো কথা নেই। মিস্টার পিলে আমাকে নাও পছন্দ করতে পারে, কিন্তু কুলীনচন্দ্রের কথায় বিশ্বাস করলে মনে হয় কাজ পাওয়ার সম্ভাবনাই প্রবল। না হলে এই গুজরাটি ভাই নিজের গ্যাটের টাকা খরচা করে নিশ্চয়ই আমাকে বোম্বাই পাঠাতে চাইতো না। চেষ্টা করে দেখতে দোষ কি? কিছু না হোক, বিনা পয়সায় বোম্বাই শহরটা খানিক বেড়ানো হয়ে যাবে। তাছাড়া দিদিও আছে সেখানে। অনেক ভাবনা চিন্তার পর অবশেষে সোমনাথ বোম্বাই যাওয়াই মনস্থির করল। সেই মতো অফিসে 1 মাসের ছুটি নেবার কথাও ভেবে রাখল। পরদিন বিকেলে সে কুলীনচন্দ্রের সঙ্গে দেখা করল। আমি যেতে রাজি। কুলীনচন্দ্র এ কথা শুনে সোমনাথের 2 হাত জড়িয়ে ধরে বলল, বেশ 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 বেশ, এরপরে যখন মস্ত হিরো হবেন তখন কিন্তু আমাকে আবার ভুলে যাবেন না। আসুন আসুন, পিলে সাহেবের কাছে আপনার পরিচয় পত্রটা লিখে দিই। বোম্বাই পৌঁছে সমুদ্রনগরীর ঝলমলে রূপ দেখে সোমনাথ অভিভূত হয়ে গেল। তার দিদির বাড়ি সেই শহরের শ্রেষ্ঠ অংশে। সোমনাথ সেখানেই উঠল। জামাইবাবু রেলওয়ে বিভাগের উচ্চপদস্থ কর্মচারী। তার থাকা খাওয়া সবই সাহেবি কায়দায়। দিদির বয়স 30 পার হলেও কোনো ছেলে মেয়ে হয়নি, ফলে একঘেয়ে নিস্তরঙ্গ জীবন তাদের। সোমনাথকে দেখে জামাইবাবু খুব খুশি হলেন। আরে আরে শালা বাবু, ওয়েলকাম ওয়েলকাম। এই দেখো, সমু এসে গেছে। সমু, আয় আয়, পথে অসুবিধা হয়নি তো রে? আরে না না, ফার্স্ট ক্লাসে এলাম। আরে থাক থাক থাক, প্রণাম নয় প্রণাম নয়, হ্যান্ডশেক করো হয়ে, হ্যান্ডশেক। হ্যাঁ, তোর জামাইবাবু তো সাহেব মানুষ, ওনার প্রণাম নিতে অ্যালার্জি হয়। আরে ও একটা এলিজিবল ইয়াং ম্যান, যখন তখন যেখানে সেখানে মাথা ঝোঁকাবে কেন? তা যাক, তুমি এসেছো, এ বাড়ির একঘেয়েমি এবার একটু কমবে। তা যা বলেছ, আমি কথা বলার একটা সঙ্গী পেলাম এতদিনে। আর কি, ভাই সিনেমার হিরো হতে চললো, তুমিও এবার তাই হিরোইন হয়ে নেমে পড়ো। হ্যাঁ, হিরোইন তুমি হওগে যাও, আমি কোন দুঃখে হতে যাব। তোর জামাইবাবু সিনেমায় নামলে কিন্তু দিব্যি মানাবে না রে সমু? সোমনাথের জামাইবাবু মানুষ ভালো। তার চেহারাটা গুড়ের নাগরির মতো হলেও চেহারা নিয়ে কোনোরূপ ব্যঙ্গ বিদ্রুপই তিনি গায়ে মাখেন না। সোমনাথকে তিনি বললেন, শোনো ভায়া, কম বয়সে আমার দিকেও লোকজন ফিরে ফিরে চাইতো, বিশেষ করে মেয়েরা। তোমার দিদি এখন সে কথা মানতে না চাইলে আর কি করা যাবে। সে যাই হোক, সোমনাথ, তোমাকে দাদা হিসেবে একখানা উপদেশ দিই। সিনেমার মহিলারা শুনেছি লোক ভালো হয় না। নিজের চরিত্রের প্রতি যদি একটু মায়া মমতা থাকে তবে কিন্তু সাবধানে পা ফেলো। আমার ভাইকে সেসব আর বলে দিতে হবে না, কিন্তু যাই বলো, ও যখন হিরো হয়ে নামবে ওর ছবি দেখে চোখ আমার জুড়িয়ে যাবে। সেটাই তো চিন্তার বিষয়। এতে আবার চিন্তার কি হলো? চিন্তার এটাই হলো যে ওকে দেখে তোমারই যখন চোখ জুড়িয়ে যাবে তখন অন্য মেয়েদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? যা হবে দেখা যাবে। মা গো, আজকাল যারা সব হিরো সাজে তারা কি পুরুষ মানুষ নাকি? যত সব পিলে রোগা হাড়গিলের দল। হ্যাঁ, বুঝলে সোমনাথ, কাবুলিওয়ালাদের ছাড়া আর কোনো ছেলেকেই তোমার দিদির পুরুষ বলে মনে হয় না। আপনাদের দুজনের এই খুনসুটির স্বভাব আর গেল না জামাইবাবু। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে বসে শালা এবং জামাইবাবুর দিব্যি গল্প জমে উঠেছে।
দিদিও দুজনের খাবারের তদারকি করতে করতে মাঝে মধ্যে টুকরো টুকরো কথা বলে যাচ্ছে। খাওয়া শেষে জামাইবাবু সোমনাথকে জিজ্ঞাসা করলেন, তুমি আজ নারায়ণ পিলের সঙ্গে দেখা করতে যাবে তো? কখন বেরোবে? হ্যাঁ, এই তো বেরোবো। তাহলে চলো, তোমাকে আমার গাড়িতে করে স্টুডিওর গেট অবধি পৌঁছে দিই। তারপর ওখান থেকে আমি অফিসে চলে যাব। আরে থ্যাংক ইউ, তাহলে তো ভালোই হয়। চলুন দিদি, আসছি। আয় ভাই, দুগ্গা দুগ্গা। জামাইবাবু অফিস যাবার সময় সোমনাথকে নিজের মোটর গাড়িতে স্টুডিওর গেট পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। গেটে পাঠান শাস্ত্রীর পাহারা। তারা তাকে মোটর গাড়ি থেকে নামতে দেখে ঢুকতে বাধা দিল না। সোমনাথ আগে কখনো স্টুডিও পাড়ায় আসেনি, তাই একটু দ্বিধা ভরেই ভেতরে ঢুকে গেল। অনেকখানি জায়গার উপর স্টুডিও, মাঝখানে স্টেশনের মতো প্রকাণ্ড উঁচু একটা করগেটের ছাউনি, আর তার আশেপাশে পিছনে বড় ছোট অনেকগুলো বাড়ি। সেসব বাড়ির কোনোটাতে লেখা মিউজিক, কোথাও এডিটিং, আবার কোথাও বা মেকআপ। সোমনাথ দেখল জায়গাটায় অনেক লোক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সবাই ব্যস্ত, কিন্তু কোথাও কোনো চেঁচামেচি বা হট্টগোল নেই। একদিকে কয়েকজন স্ত্রী পুরুষকে রঙিন কাপড় পরে মুখে রং মেখে দাঁড়িয়ে থাকতে দেখল সে। তারা সম্ভবত অভিনেতা অভিনেত্রী। এই সময় কোনো একটা ঘড়িতে ঢং ঢং করে ঘণ্টা বাজতে শুরু করলো, আর রং মাখা কুশীলবরা তাড়াতাড়ি গিয়ে সেই স্টেশনের শেডে ঢুকে পড়ল। এইভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে এক সময় সোমনাথ দেখতে পেল একটা বড় বাড়ির সামনে লেখা আছে অফিস। দাদা, এটা কি মিস্টার পিলের অফিস? আগে ভেতরে চলে যান। একটা ঘরে টেবিল চেয়ার সাজানো। সেখানে পিলে মশাইয়ের সঙ্গে দেখা করার জন্য আরও কয়েকজন বসে আছে। সোমনাথ ঢুকতেই একটা ছোকরা মতো সেক্রেটারি এসে তাকে জিজ্ঞাসা করল, আপনার কি দরকার? আমি কলকাতা থেকে এসেছি। আমার নাম সোমনাথ। কুলীনচন্দ্র বাবু আমাকে এখানে পাঠিয়েছেন। এই নিন তার লেখা পরিচয়পত্র। আচ্ছা, আপনি বসুন, আমি বসকে খবর দিচ্ছি। এই বলে সেক্রেটারি ভেতরে চলে গেল। মিনিট কয়েক পরে ফিরে এসে চুপি চুপি জানালো, বস এখন খুব ব্যস্ত, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। সোমনাথ ঘরের এক কোণে বসে পড়ল। আগের দর্শন প্রার্থীরা একে একে এসে দেখা করে চলে গেল। আবার নতুন একদল দর্শন প্রার্থী এলো। সোমনাথের এবার একটু বিরক্ত লাগছে। সে মনে মনে ভাবল, এ যেন মধ্যযুগের ইংল্যান্ডের রাজ সন্দর্শনে আসা। আমরা সব অ্যান্টি চেম্বারে অপেক্ষা করছি। সমন এলেই রাজ দর্শনের জন্য ধন্য হব। 1 ঘন্টা হয়ে গেল, আমার পরেও যারা এলো তারাও সব একে একে চলে গেল। শুধু আমারই ডাক পড়ল না। ওই সেক্রেটারি ছেলেটাকেও তো দেখতে পাচ্ছি না কোথাও। দূর, কাজ নেই আমার রাজদর্শনে, আমি বরং ফিরে যাই। কেমন লোক রে বাবা এরা! খুশামত করে ডেকে এনে এখন দেখা করারই নাম নেই। আসলে সোমনাথ তখনও জানত না যে সিনেমা সমাজের এটাই এটিকেট। যে দেখা করতে এসেছে তাকে অনেকক্ষণ বসিয়ে রেখে কিংবা আজ দেখা হবে না বলে দিয়ে বারবার ছোটাছুটি করিয়ে তাকে বোঝানো হয় যে তার কোনো কদরই নেই। সিনেমাওয়ালাদের টাকার জোর আছে বলে তাদের গরজই নেই। বরং ভাবখানা এমন যে ভাত ছড়ালে কাকের অভাব হয় না। যাই হোক, সোমনাথ যখন ওঠার উপক্রম করছে তখন ভেতরের দরজার দিকে চোখ পড়তেই সে অবাক হয়ে গেল। দরজার সামনে এক অপরূপা নারী মূর্তি দাঁড়িয়ে আছে এবং মোহভরা চোখে তাকেই দেখছে। সোমনাথের মনে হলো, এ কি ছবি নাকি? এতক্ষণ তো খেয়াল করিনি আমি। এমন দীর্ঘ সুঠাম চেহারা, এমন চুলের বাহার, অপরূপ সাজ পোশাক, আর মুখখানা যেন পুষ্পটিত পদ্ম। সোমনাথের চিন্তা ভেদ করে সেই তরুণী মৃদু হেসে সোমনাথের দিকে এগিয়ে এলেন। ভ্রমরের গুঞ্জনের মতো মিষ্টি সুরে ইংরেজিতে বললেন, আপনি কি মিস্টার সোমনাথ? কলকাতা থেকে আসছেন? আগে হ্যাঁ। সোমনাথ লক্ষ্য করল তরুণীর মোহমোহ চোখ দুটো যেন বিগলিত হয়ে গেল। তিনি বললেন, আমি মিসেস পিলে।
আমার নাম চন্দনা দেবী। চন্দনা দেবী? মানে আপনি সিনেমা জগতের সম্রাজ্ঞী সেই চন্দনা দেবী? নমস্কার। নমস্কার। আগে হ্যাঁ, আমিই তিনি। আমার স্বামী এখনই এসে আপনার সঙ্গে দেখা করবেন। আমিও থাকতাম, কিন্তু সেটে আমার একটু কাজ আছে। আশা করি আমাদের আবার দেখা হবে। টাটা। একটু হেসে ঘাটটা একটু অদ্ভুত সুন্দর কায়দায় নেড়ে সেই মায়াময়ী দরজা দিয়ে বেরিয়ে গেলেন। সোমনাথের ঘোর ভালো মতো কাটার আগেই সেই সেক্রেটারি ছোকরা এসে বলল, আসুন, বস আপনার জন্য অপেক্ষা করছেন। বসবার ঘরের পর সেক্রেটারির ঘর, সেটা পেরোলে বসের ঘর। ঘরের ভারী পর্দা সরিয়ে সেক্রেটারি সোমনাথকে ঘরে ঢুকতে দিল। ঘরে ঢুকেই সোমনাথের শ্বাস বন্ধ হবার উপক্রম হলো। কি একটা উগ্র সুগন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। ঘরটা আধা আলো আধা অন্ধকার। সোমনাথের সকল ইন্দ্রিয় এই নতুন পরিবেশের সাথে একটু মানিয়ে নিতেই সে খেয়াল করল ঘরের কোণে টেবিলের সামনে একটা লোক বসে আছে। লোকটাকে দেখে সোমনাথ থমকে গিয়ে তার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। ইনি নারায়ণ পিলে, নটি শিরোমণি চন্দনা দেবীর স্বামী এবং দিগ্বিজয়ী ছবির নির্মাতা। সোমনাথের অবাক হবার যথেষ্ট কারণ ছিল, কারণ পিলে মশাইয়ের গায়ের রং হুঁকো খোলের চেয়েও কালো, বেঁটে রোগা চেহারা। মুখ দেখলে মনে হয় একতাল কাদা যেন কেউ দু হাতে ঠেসে কাঁধের উপর বসিয়ে দিয়েছে, আর সেই কাদার তালের মধ্যে থেকে একজোড়া টকটকে লাল বাঁকা চোখ উকি দিচ্ছে। সর্বোপরি তার পরনে গাঢ় নীল রঙের কোট প্যান্ট। তবে সেই শ্রীহীন মুখের দিকে ভালো করে তাকালে বোঝা যায় মানুষটা অত্যন্ত বুদ্ধিমান। সোমনাথকে ইতস্তত করতে দেখে পিলে সাহেব বললেন, আসুন সোমনাথ বাবু, এই চেয়ারে বসুন। সোমনাথের হঠাৎ একটা উপমা মনে পড়ল। লোকটা যেন একটা কালো রঙের ফাউন্টেন পেন। তার গলার সোনালি রঙের টাইটা এই উপমাকে পূর্ণ করেছে। অবশ্য সোমনাথ পরে জানতে পেরেছিল যে উপমাটি তার নতুন কোনো আবিষ্কার নয়। সিনেমা জগতের অনেকেই আড়ালে পিলে সাহেবকে ফাউন্টেন পেন বলে ডেকে থাকে। সোমনাথ পিলে সাহেবের মুখোমুখি গিয়ে বসল। তিনি কিছু সময় ধরে তাকে পর্যবেক্ষণ করে আস্তে আস্তে কথা বলা শুরু করলেন। নেহাত মামুলি কথা, কিছু ক্ষেত্রে অসংলগ্ন এবং উদ্দেশ্যহীন বলেও মনে হয়। ভদ্রলোকের কথা বলবার ভঙ্গিও কেমন যেন নির্জীব ধরনের। সোমনাথ বসে শুনতে লাগল। কুলীন ভাই আপনাকে পাঠিয়েছে? আজ্ঞে। কুলীন ভাই আমার প্রিয় বন্ধু, তার আলাদা চিঠিও আমি এয়ার মেলে পেয়েছি। আপনি সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন লোক, শিক্ষিত ভদ্র সন্তান। দেখুন, নতুন রক্ত আমাদের দরকার, কিন্তু ভদ্র সন্তানকে এ পথে আনতে সত্যি বলতে কি ভয় হয়। সিনেমা ইন্ডাস্ট্রি দিনে দিনে অধঃপথে যাচ্ছে। প্রতিভা নেই, শিক্ষা নেই, চরিত্র নেই। এই পুরো সিনেমা জগৎ খুঁজলে আপনি এমন লোক পাবেন না এখন যাকে অন্তর থেকে শ্রদ্ধা করা যায়। সবাই অর্থলোভী, জোচ্চোর, চরিত্রহীন লম্পট। আপনি এ লাইনে নতুন আসছেন, তাই আপনাকে জানিয়ে দিচ্ছি। সোমনাথ এই সময় টের পেল পিলে সাহেবের মুখ দিয়ে ভক ভক করে মদের গন্ধ বেরোচ্ছে। অর্থাৎ সকালবেলাতেই তিনি মদ্যপান করেছেন। পরে সোমনাথ জানতে পেরেছিল পিলে সাহেব রাত দিন মদে চুর হয়ে থাকেন। ঘরে অমন কড়া সুগন্ধি দেবার উদ্দেশ্য সম্ভবত পিলে সাহেবের মুখ নিঃসৃত মদের গন্ধকে চাপা দেওয়া। পিলে সাহেব শান্তভাবে বলে চললেন, ছবি তৈরির একটা নেশা আছে, বুঝলেন? তার উপর আবার কাঁচা পয়সার লোভ। দুনিয়ার যত ঠক বদমাশ এখানে এসে জুটেছে, তাদের একমাত্র গুণ তারা মন জুগিয়ে কথা বলতে পারে। ভদ্রলোকের জায়গায় নয় এটা, অথচ এই চিত্রশিল্পের যে কি অসীম সম্ভাবনা তা বলে আপনাকে বোঝাতে পারবো না মশাই। সোমনাথ বুঝল নতুন লোক পেয়ে পিলে সাহেব তার কাছে এই সিনেমা জগৎ সম্পর্কে নিজের সমস্ত গ্লানি উজাড় করে দিয়ে মনের ভার হালকা করতে চাইছেন, কিন্তু তাতে বাধা পড়ল।
দরজায় টোকা দিয়ে একটা লোক ঘরে এসে ঢুকল। তার নাম জীবরাজ নাগর। গোলগাল মানুষটি পিলে সাহেবের সহকারী ডিরেক্টর। আসলে পিলে সাহেব ডিরেক্টর হলেও নিজে কখনো সেটে যান না। তার নির্দেশ মতো এই নাগর মশাই সেটের যাবতীয় কাজ সামলান। কি চাই? একটা শট মানে কি করে নেব ঠিক বুঝতে পারছি না। সোমনাথ দেখল পিলে সাহেবের মুখের সেই অলস নির্জীব ভাব মুহূর্তে কেটে গেল। তিনি সোজা হয়ে বসে বললেন, কোন শট? ওই হিরোইন যেখানে রাজাকে প্রণাম করছেন, ওখানে ডায়ালগ নেই, ওই শুধু একটু ফোঁপানো। আমি দেখিয়ে দিচ্ছি। পিলে সাহেব লাফিয়ে উঠে ঘরের মাঝখানে দাঁড়ালেন। নাগরও এগিয়ে এলেন। সোমনাথ দেখল তার উপস্থিতি এরা কেউ গ্রাহ্যই করলেন না। তুমি মেঝে শো। জীবরাজ নাগর তক্ষুনি মেঝেতে শুয়ে পড়ল। এবার দেখো, এটা মিড শট। ক্যামেরা এইখানে বসবে। রাজা যুদ্ধক্ষেত্রে মুমূর্ষু হয়ে পড়ে আছেন। মেয়ে খবর পেয়ে ছুটে তাকে দেখতে আসছে। কেমন? এবার দেখো, মেয়ে চারদিকে মৃতদেহের মধ্যে খুঁজতে খুঁজতে এগিয়ে আসছে। ওকে, এইবার রাজাকে দেখতে পেলেন। এইভাবে ছুটে এসে তার পায়ের কাছে নতজানু হয়ে পড়লেন। তারপর ফোঁপাতে ফোঁপাতে তার পায়ের ওপর ঠিক এইভাবে এমনি ভাবে, বুঝলে? ঠিক আছে। অভিনয় করতে করতে পিলে নাগরের জুতো পরা পায়ের উপর লুটিয়ে পড়লেন। সোমনাথ অবাক হয়ে দেখতে লাগল। রাজকুমারীর প্রতিটি মুখভাব, প্রতিটা ভঙ্গি এই কদাকার লোকটা কেমন নিঃসংশয়ে ফুটিয়ে তুললেন। অভিনয় বুঝে নিয়ে জীবরাজ নাগর বেরিয়ে গেল ঘর থেকে। সোমনাথের অবাক ভাবটা কাটতে আরও একটু সময় লাগল। তারপর সে জিজ্ঞাসা করল, আপনি অভিনয় করেন না কেন? পাবলিক অভিনয় চায় না মশাই, চায় সুন্দর চেহারা। তাই যেদিন আমার চেহারার উপযুক্ত পার্ট পাবো সেদিন হয়তো আমি অভিনয় করব, নিশ্চয়ই করব। যাকে ছাড়ুন ও কথা। এরপর পিলে তার দেরাজ থেকে একটা ছাপা ফর্ম বার করে সোমনাথের দিকে এগিয়ে দিয়ে বললেন, শুনুন, আপনাকে আমি নেব। আপনি নতুন লোক, কিন্তু লোক আমি তৈরি করে নিতে পারি। নিন, এই ফর্মটা একবার পড়ে নিয়ে কন্ট্রাক্টে সই করে দিন। সোমনাথ চুক্তিপত্র পড়ে দেখল তাতে লেখা রয়েছে 3 মাসের জন্য 500 টাকা বেতনে তাকে অভিনেতা নিযুক্ত করা হলো। কোম্পানির অপশন থাকবে, প্রয়োজনে 3 মাস পরে দীর্ঘমেয়াদে তাকে নিয়োগ করতে পারবে। পড়লেন চুক্তিপত্র? হ্যাঁ। কোথাও কোনো আপত্তি আছে? কোনো বক্তব্য? না, কোনো অসুবিধা নেই, আমি সই করে দিচ্ছি। দেখুন, আপনাকে দিয়ে এখনই কন্ট্রাক্ট পেপারে সই করিয়ে নিয়ে আমি কিন্তু একটা রিস্ক নিচ্ছি। আপনার ফটোগ্রাফি টেস্ট আর গলার সাউন্ড টেস্ট নিতে হবে। যদি ভালো না আসে তাহলে আপনাকে ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমার 1,500 টাকার মতো অকারণেই খরচ হবে। চিন্তা করবেন না, আমার টেস্ট যদি পছন্দ না হয় তাহলে আমি কিছুই দাবি করব না। পিলে খুশি হয়ে উঠে দাঁড়িয়ে তার সঙ্গে করমর্দন করলেন। থ্যাংক ইউ। আই থিঙ্ক আই এম গোয়িং টু লাইক ইউ। শুনুন, কাল ঠিক এই সময়ে চলে আসবেন। আপনার টেস্ট নেবার ব্যবস্থা করে রাখবো। ধন্যবাদ, আসছি তবে। পরদিন সোমনাথের টেস্ট নেওয়া হলো। এমন কঠিন পরীক্ষায় তাকে আগে কখনো বসতে হয়নি। সামনে ক্যামেরা, মাথার উপর মাইক ঝুলছে, চারিদিকে চোখ ধাঁধানো উগ্র আলো, আর তারই মধ্যে দাঁড়িয়ে হাত মুখ নেড়ে ডায়লগ বলতে হবে। সে নির্দেশ মতো সবই করলো বটে, কিন্তু পরীক্ষার শেষে তার ধারণা হলো এ পরীক্ষায় সে কিছুতেই উত্তীর্ণ হতে পারবে না। সিনেমার হিরো হওয়া তার কম্য নয়। নিজের অক্ষমতায় মন মরা হয়ে সে বাড়ি ফিরে গেল। 2 দিন পরে পিলে সাহেবের সেক্রেটারির ফোন পেল সোমনাথ।
হ্যালো, হ্যাঁ, আমি কি সোমনাথ বাবুর সঙ্গে কথা বলতে পারি? বলছি। নমস্কার, আমি মিস্টার পিলের অফিস থেকে ওনার সেক্রেটারি বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনার আগের দিনের টেস্টটা ভালো হয়েছে। আপনাকে স্টুডিওতে আসতে হবে কবে যেতে হবে মানে? কাল থেকেই। ঠিক সকাল 10টায় সেটে চলে আসবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। রাখছি তাহলে। কি ব্যাপার রে সমু? কার ফোন? পিলে সাহেবের সেক্রেটারি ফোন করেছিল দিদি। বলল আমাকে পিলে সাহেব সিলেক্ট করেছেন। আগের দিনের টেস্ট নাকি খুব ভালো হয়েছে। আমাকে কাল থেকে সেটে যেতে হবে। আমি জানতুম তুই ঠিক পারবি। পরের দিন সেটে পৌঁছে সোমনাথের দেখা হলো পিলে সাহেবের সঙ্গে। তিনি বললেন, এই তো সোমনাথ, বাহ, বেশ সময় মতো এসে গেছো দেখছি। গুড গুড, আই লাইক ডিসিপ্লিন পিপল। শোনো, আমার যে নতুন ছবিটি সবে আরম্ভ হয়েছে, সেখানেই তুমি নায়কের চরিত্র অভিনয় করবে। ছবির শুটিং শুরু হয়ে গেছে, অথচ এখনো নায়ক নির্বাচনই হয়নি। কি ভাবছো? আগে কিছু না, আপনি যেমন বলবেন। বেশ বেশ বেশ, চলো তবে গল্পটা শুনিয়ে দিই তোমায়। আচ্ছা বেশ। পিলে সাহেব যখন সোমনাথকে গল্পটা শোনালেন, তখন সে বুঝল এ গল্পে নায়ক নামমাত্র, নায়িকা চন্দনা দেবী ছবি জুড়ে আছেন। অবশ্য এতে দুঃখিত না হয়ে সে মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল, কারণ প্রথম ছবিতে তার ঘাড়ে বেশি ঝুঁকি পড়বে না। এরপর পিলে সাহেব তাকে কদিন ধরে তালিম দিলেন। তারপর একদিন সে রঙিন কাপড় পরে, মুখে রং মেখে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ালো। রোল, ক্যামেরা, অ্যাকশন, কাট কাট, শট ওকে, এদিকে এসো। কাজ চলতে লাগলো জোর কদমে। ক্রমে স্টুডিওর সকলের সাথে তার পরিচয় হলো। এদের মধ্যে এক যুবকের সঙ্গে সোমনাথের বেশ অন্তরঙ্গতা হয়ে গেল। তার নাম পাণ্ডুরং যোশী। সে কমিক অ্যাক্টর হলেও ভারী বুদ্ধিমান লোক। বলা বাহুল্য, চন্দনা দেবীর সঙ্গেও কর্মসূত্রে সোমনাথের বেশ ঘনিষ্ঠতা হলো। কিন্তু নারী চরিত্র সম্পর্কে অজ্ঞতার কারণেই সম্ভবত সে চন্দনা দেবীকে বিশেষ চিনে উঠতে পারল না। তিনি সবসময়ই হাসি মুখে কথা বলেন, কখনো বা অন্তরঙ্গভাবে কিছু ব্যক্তিগত কথাও বলে থাকেন। কিন্তু সোমনাথের সবসময়ই সন্দেহ হয় তিনি বুঝি অভিনয় করছেন। অন্যদিকে পিলে সাহেবও তার কর্তব্যনিষ্ঠা এবং সরল বিনীত স্বভাব দেখে তাকে স্নেহ করতে শুরু করেছিলেন। হিরো হিসেবে সোমনাথ স্টুডিওতে একটা নিজস্ব ঘর পেয়েছিল। পরিপাটি সাজানো সেই ঘরের কাউচে কাত হয়ে শুয়ে সোমনাথ সেদিন একটা নভেল পড়ছিল। ঠিক এমন সময় পাণ্ডুরং সেখানে ঢুকল। কামেন। কি করছো দোস্ত? আরে পাণ্ডুরঙ্গ, এসো এসো, এই একটা নোভেল পড়ছিলাম। পাণ্ডুরং এসে বসল। তারপর কিছু একথা সে কথার পর সোমনাথকে জিজ্ঞাসা করল, আচ্ছা সোমনাথ, মিস্টার পিলের সম্বন্ধে তোমার ধারণা কি? মিস্টার পিলেকে আমি আমার শিক্ষাগুরু মনে করেছি। আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ। মিস্টার পিলেও তোমাকে বেশ পছন্দ করেন, আমি দেখেছি। হ্যাঁ ভাই, তিনি আমাকে বিশেষ স্নেহ করেন। আগের দিন আমাকে এ ব্যাপারে বলছিলেনও। সোমনাথ, মাই বয়, you leave everything to me. I will make you the greatest leading man India has yet produced. খুব ভালো। পিলে সাহেবের সুনজর পড়েছে, তোমার উন্নতি আটকায় কে? অত জানি না ভাই, তবে আমি আমার নিজের কাজটা নিষ্ঠা ভরে করে যেতে চাই, যাতে ওনার ভরসার মান রাখতে পারি, ওইটুকুই। আচ্ছা সোমনাথ, তোমার ব্যাংকের চাকরিটা কি হবে? তুমি এখানে এসেছো তাও তো মাসখানেক হয়ে গেল। সে চাকরিতে আমি ইস্তফা দিয়ে দিয়েছি। বাহ, তাহলে তো তোমার আর কোনো পিছু টানি নেই। ওহো, যেটা বলতে এসেছিলাম, তোমাকে অনেক অভিনন্দন বন্ধু। জানতে পেরেছি তোমার নাকি বরাত খুলেছে। সে কি? কি হয়েছে? কেন মিছে ছলনা করছো দোস্ত? দেবী যে তোমার প্রতি প্রসন্ন হয়েছেন এই দেখেই আমার সুখ। এতে এত লুকোচুরির কি আছে? কোন দেবী? কার কথা বলছো? দেবী এই স্টুডিওতে কটা আছে? চন্দনা দেবীর কথা বলছো?
কথাটা শুনে পাণ্ডুরং তীক্ষ্ণ চোখে বন্ধুর দিকে তাকিয়ে রইল। সে সোমনাথের মন বুঝতে এসেছিল এবং সম্ভব হলে বন্ধুভাবে তাকে সতর্ক করে দেবার ইচ্ছেও ছিল, কিন্তু সোমনাথের ভাবসাব দেখে তার ধোঁকা লাগল। হ্যাঁ, সেই দেবীর কথাই হচ্ছে। ওর সম্বন্ধে তোমার ঠিক কি ধারণা আমায় বলো দেখি। মানে ওনার প্রেমের অভিনয় এদেশে বিখ্যাত কি না? ওর হাসি, চাহনি, বাচনভঙ্গি এসব পর্দায় দেখলে দর্শক কেমন রোমাঞ্চিত হয় বলা যায়, সম্মোহিত হয়। আর তুমি তো সরাসরি তার সঙ্গে প্রেম আলাপ করছো, তাকে স্পর্শ করছো। দেখো পাণ্ডুরং, চন্দনা দেবী আমার গুরু পিলে সাহেবের স্ত্রী, অর্থাৎ আমার গুরুপত্নী। এমনিতেই বিবাহিতা মহিলা মাত্রই আমার কাছে মাতৃ সমান, আর গুরুপত্নী তো আমার কাছে বিশেষ সম্মানীয়া। তার সম্বন্ধে ধারণা আমার ভালোই, তাকে মন্দ মনে করার কোনো কারণ এখনো ঘটেনি। বাকি যে প্রেম আলাপের কথা বলছো, সে অভিনয়ের প্রয়োজনে তো এমন কত কিছুই অভিনেতাকে করতে হয়। আচ্ছা, কাল যখন তোমরা সেটের ওপর অভিনয় করছিলে আর উনি যখন পেছন দিক থেকে এসে তোমার কাঁধে হাত দিয়ে মাথার ওপর গাল রেখেছিলেন, তখনও তোমার কিছু মনে হয়নি? না, সে তো অভিনয়, আর অভিনয় অভিনয়ই হয়, তাতে আবার কি মনে হবে? ভাই, সিনেমা সমুদ্রে তুমি নতুন ডুবুরি, হালচাল সব কিছু জানো না। আমি পুরনো পাপী, দেবীকে অনেক দিন ধরে চিনি, অনেক দিন ধরে দেখছি। দেবী কিন্তু গভীর জলের মাছ। পাণ্ডুরং, যা বলবে পরিষ্কার করে বলো, আমি অত বাঁকা কথা বুঝতে পারি না। আগে একটা কথা জিজ্ঞেস করি, দেবীর বয়স কত হলো বলো দেখি, তোমার কি মনে হয়? জানি না, 25-26 হবে বোধ হয়। দেবীর বয়স কমসে কম 35 বছর। মেঘে মেঘে বেলা তো আর কম হয়নি। গত 15 বছর ধরে তিনি ছবিতে হিরোইনের পাঠ করছেন, তার আগেও 2-3টে ওই মাইনার পাঠ করেছেন। তাহলেই বয়সখান একবার হিসেব করে দেখো। তাই যদি হয় তো দোষের কি আছে? এ তো বরং প্রশংসার কথা। ভাই, 17 বছর বয়স থেকে পেটের দায়ে ভাঁড়ামি করছি। এটুকু বুঝেছি যে কোনো কাজের জন্যই কাউকে দোষ দেওয়া যায় না, সবই নিয়তির খেলা। আমি আমার অভিজ্ঞতা থেকে এটুকু বুঝতে পেরেছি যে দেবীর মন তোমার দিকে ঢুলেছে। তুমি যদি রাজি থাকো তবে অভিনন্দন জানাচ্ছি, আর যদি রাজি না থাকো তো এখনই সাবধান হয়ে যাও। ওসবে আমার রুচি নেই বন্ধু, আর তোমার অনুমান সঠিক কিনা সে ব্যাপারেও আমার সন্দেহ আছে। এসব বিষয় আমার ভুল হয় না। এর আগেও বার্তিনিক দেবীর এমন কীর্তি দেখেছি কিনা বলি তোমাকে, তাহলে শোনো। এই বলে পাণ্ডুরং চন্দনা দেবীর পূর্ব কিছু কীর্তি সোমনাথকে সবিস্তারে জানালো। বলো কি, মিস্টার পিলে জানতে পারেননি এসব? ওইখানেই দেবীর মাহাত্ম্য। এমন পরিষ্কার হাতে কাজ করেন যে তাকে ধরা ছোঁয়া যায় না। তবে তোমাকে এও বলে দিচ্ছি, ফাউন্টেন পেনের কাছে দেবী যেদিন ধরা পড়বেন সেই দিনই ওর নায়িকা জীবনের শেষ দিন হবে। কেন? শোনো, দেবীর রূপ আছে, বুদ্ধিও আছে, আর্টিস্ট হিসেবেও ভালো, কিন্তু ওকে খাড়া করে রেখেছে ওই পিলে। সে ছাড়া আর কেউ দেবীকে এইভাবে ব্যবহার করতে পারবে না। পিলে যদি কোনো দিন দেবীকে তাড়িয়ে দেয় তখন ওর দুঃখে শেয়াল কুকুর কাঁদবে। দেবীও সে কথা ভালো করে জানেন, তাই এত লুকোচুরি। পাণ্ডুরং, এখন বোধ হচ্ছে তুমি ঠিক কথাই বলেছ। চন্দনা দেবী আমাকে ইশারা দিয়েছিলেন, আমি তা বুঝে উঠতে পারিনি। আমি তোমার পরামর্শ মতো সাবধানেই চলব। চন্দনা দেবী যে প্রথম থেকেই সোমনাথের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং আকারের ইঙ্গিতে বারংবার তা বোঝাতে চেয়েছিলেন, সে কথা সত্যি। এবং তিনি যখন বুঝতে পারেন যে সোমনাথ তার ইঙ্গিত বুঝতে পারছে না, কারণ সে সব ব্যাপারে নিতান্তই আনাড়ি,
তখন তার লিপ্সা আরও উদ্দীপ্ত হয়ে ওঠে। একদিন তিনি সোমনাথকে বেশ স্পষ্ট ইশারা দিলেন, এমন ইশারা যে কোনো অন্ধ ব্যক্তিও তা দেখতে পাবে। ঘটনাটা এরকম, ছবির শুটিং অর্ধেকের বেশি হয়ে গেছে। এমন সময় পিলে সাহেব হুকুম দিলেন আউটডোর শুটিং আরম্ভ করতে হবে। বোম্বাই শহর থেকে বেরিয়ে কিছু দূর গেলেই এরকম অনেক জায়গা আছে যার প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মোহিত করে দেয়। সেখানে জঙ্গল, পাহাড়, সমুদ্র কিছুরই অভাব নেই। ঠিক হলো তেমনই এক জঙ্গল প্রধান স্থানে গিয়ে ছবি তোলা হবে। নায়ক নায়িকা জঙ্গলে লুকোচুরি খেলবে এবং ডুয়েট গান গাইবে। এই কথা মতো শুটিং পার্টি সব জিনিসপত্র নিয়ে একটা বড় গাড়িতে করে সেদিকে যাত্রা শুরু করলো। এই এটা নে, ক্যামেরাটা সামলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক উঠে যাবে। চন্দনা দেবী এবং সোমনাথ চলল আলাদা একটা মোটর গাড়িতে। দুজনেই শুটিংয়ের জন্য প্রয়োজনীয় মেকআপ এবং জামা কাপড় পরেই চলেছেন, কারণ খোলা জায়গায় প্রসাধন করবার সুবিধা হবে না। চন্দনা দেবীর চোখে আজ বিলিতি কাজল, তাই চোখের পাতাগুলো যেন আরও ঘন ও দীর্ঘ মনে হচ্ছে। চলন্ত গাড়িতে দুজনের মধ্যে টুকটাক কথাবার্তা চলছে এবং গাড়ি যখনই কোনো বাঁক ঘুরছে তখনই একজন অপরজনের গায়ে হেলে পড়ছেন। দুজনের কাঁধে কাঁধ ঠেকাঠেকি হচ্ছে। সোমনাথ যদি ওই অনিচ্ছাকৃত অপরাধের জন্য হাসি মুখে বারবার ক্ষমা চেয়ে নেওয়া ছাড়া চিত্তচাঞ্চল্যের কোনো লক্ষণই প্রকাশ করছে না, তবে চন্দনা দেবী বারবার তাঁর মোহময়ী দৃষ্টি দিয়ে নীরবে সোমনাথকে দেখে চলেছেন। তার সে দৃষ্টি যেন নীরবে তিরস্কার করছে সোমনাথকে, বলছে, এমন সুযোগ পেয়েও তুমি অবহেলা করছো? তুমি মানুষ নাকি পাথর, সোমনাথ? এইভাবে কিছুক্ষণ চলার পর নীরবতা কাটিয়ে হঠাৎ চন্দনা দেবী প্রশ্ন করলেন, আপনার বয়স কত? 26-এ পড়েছি। 26 বছর বয়সে মানুষের মন কেমন হয় কে জানে? আচ্ছা, খুব বেশি বুড়ো মনে হয় কি? না তো। আচ্ছা, যদি বলতে বাধা না থাকে, আপনার বয়স কত? আগামী 27-এ আমার জন্মদিন, সেদিন 22 পূর্ণ হবে। আচ্ছা। পাছে চোখে অবিশ্বাসের ভাব ফুটে ওঠে, তাই সোমনাথ তাড়াতাড়ি চন্দনা দেবীর দিক থেকে চোখ ফিরিয়ে নিল। আবার কিছুক্ষণ চুপচাপ থেকে চন্দনা দেবী বললেন, মিস্টার পিলের বয়স কত জানেন? ঠিক বলতে পারবো না, 40-এর কাছাকাছি হবে বোধহয়। মিস্টার পিলের বয়স 55। কথাটা বলেই চন্দনা দেবী একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সোমনাথ চুপ করে বসে রইল। বাকি পথটায় আর তেমন কোনো কথা হলো না। শুটিংয়ের জায়গাটা সবার মনে ধরল। চারিদিকে গাছপালা ঘেরা, দূর দূরান্তে কোনো জনমানব নেই। যুবক যুবতীর প্রণয় লীলার উপযুক্ত স্থানই বটে। সব যন্ত্রপাতি সাজিয়ে শুটিং শুরু করতে যাবার সময় এক বাধা উপস্থিত হলো। কোথা থেকে আকাশে একখণ্ড মেঘ এসে বারবার সূর্যকে আড়াল করছিল। এদিকে টানা সূর্যের আলো না পেলে ছবি ভালো আসবে না। জীবরাজ নাগর তবু কয়েকবার ছবি তোলার চেষ্টা করলেন, তারপর বললেন, মেঘ কেটে না গেলে কিছু হবে না, অপেক্ষা করতে হবে। চন্দনা দেবী গাছের তলায় একটা টুলের উপর বসেছিলেন। কিছুক্ষণ কি যেন একটা চিন্তায় মগ্ন থেকে তারপর বললেন, তাহলে আর উপায় কি? কিন্তু এতক্ষণ বসে বসেই বা কি করা যায়? চলুন সোমনাথ, ওই দিকের জঙ্গলটা এক্সপ্লোর করে আসা যাক। নাগরজি, সময় হলে মোটরের হর্ন বাজাবেন, আমরা ফিরে আসব। চলুন তবে। খোলা জায়গায় সূর্যের তেজ অনেক বেশি, এখানে বসে থাকার চেয়ে বনের ছাওয়ায় তবুও একটু ঠান্ডা পাওয়া যাবে। দুজনে বনের মধ্যে ঢুকলেন। যতই দূরে যেতে লাগলেন, বন ক্রমে ঘন হতে লাগল। একটা গানের কলি গুনগুন করতে করতে চলেছেন চন্দনা দেবী, পাশে সোমনাথ। মাঝে মাঝেই চন্দনা সোমনাথের দিকে নিজের ঘন পল্লবায়িত চোখ দুটো মেলে তাকাচ্ছেন, তবে কথাবার্তা কিছুই হচ্ছে না। একটা গাছের ডাল থেকে অর্কিডের ফুল ঝুলেছিল। চন্দনা সেদিকে হাত বাড়ালো।
দাঁড়ান, আমি পেরে দিচ্ছি। এই নিন। চন্দনা দেবী সেই ফুল নিজের খোঁপায় দিয়ে বললেন, এই রকম বনে এলে আমার মনে হয় আমি যেন বনেরই প্রাণী। সংসার নেই, সংস্কার নেই, একেবারে আদিম মানবী। আপনার মনে হয় না? কই, এখনো তো তেমন কিছু মনে হচ্ছে না। আরে দেখুন দেখুন, জল। এই বলে সোমনাথ দ্রুত কয়েক পা এগিয়ে গিয়ে দেখল বনের নিচু জমির উপর গাছপালায় ঘেরা একটা ছোট্ট জলাশয়। কাকচক্ষু জল, একেবারে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। দুজনে জলাশয়ের কিনারায় গিয়ে দাঁড়ালো। চন্দনা দেবী জলে হাত ডুবিয়ে দিলেন। আহ, কি ঠান্ডা জল! আমি স্নান করব। আপনি করবেন? স্নান করবেন? মেকআপ ধুয়ে যাবে যে। আরে গলা পর্যন্ত নামবো, মেকআপ ভিজবে না। কিন্তু কাপড় চোপড় এখানে তো বদলানোও যাবে না। চন্দনা দেবী সোমনাথের মুখের উপর স্থির দৃষ্টি রেখে বললেন, কাপড় চোপড় কিনারায় থাকবে। সোমনাথ প্রথমটায় কয়েক মুহূর্তের জন্য কিছু বুঝতে পারল না, কিন্তু পরক্ষণেই এক ঝলক রক্ত এসে তার রংমাখা মুখখানাকে আরও লাল করে দিল। সে অন্যদিকে চোখ ফিরিয়ে অনেক কষ্টে গলা দিয়ে আওয়াজ বের করল, না, আমি নাইব না। নাইবেন না? না। বেশ, তবে আমি একাই নাইব। এমন জল পেয়ে আমি ছেড়ে দেব না। চন্দনার কথাগুলো সোমনাথের কানে বড় ইঙ্গিতপূর্ণ শোনালো। সে তাড়াতাড়ি জলের কিনারা থেকে সরে যেতে যেতে বলল, আমি ওই গাছের আড়ালে দাঁড়াচ্ছি, আপনি স্নান করে নিন। সোমনাথ একটা গাছের ডাল ধরে পেছন ফিরে দাঁড়ালো। সে জানে চন্দনা দেবী বৃন্দাবনের গোপিনীদের মতো লজ্জা শরম সব তীরে রেখেই জলে নেমেছেন। সে আরও একটু দূরে যাবার জন্য পা বাড়াতেই পেছন থেকে আওয়াজ এলো, বেশি দূরে চলে যাবেন না, আমার জামা কাপড়গুলো যদি কেউ চুরি করে নিয়ে যায়। সোমনাথের খুব ইচ্ছে হলো একবার পেছনে ফিরে তাকায়, কিন্তু নিজের ইচ্ছেকে সে দৃঢ়ভাবে দমন করে ঘাসের উপর বসল এবং তপ্ত মুখে কাঁপা হাতে একটা সিগারেট ধরালো। 10 মিনিট পর দূর থেকে মোটরের হর্নের আওয়াজ কানে এলো সোমনাথের, অর্থাৎ এবার শুটিং শুরু হবে। সোমনাথ যেন হাঁপ ছেড়ে বাঁচল। সোমনাথ শুটিং থেকে বাড়ি ফিরে দেখে কলকাতা থেকে জামাইবাবুর বোন রত্না এসেছে দাদার বাড়ি বেড়াতে। দিদি রত্নার সঙ্গে সোমনাথের বিয়ের জন্য চেষ্টা শুরু করে। ওদিকে চন্দনা দেবীর জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করতে সোমনাথ চন্দনা দেবীর বাড়িতে যায়। সেখানে নিমন্ত্রিত অতিথি বলতে সে একাই। তার অস্বস্তি শুরু হয়। তারপর আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছায়াপথিক পর্ব 1। নাট্যরূপ সুজাতা ভট্টাচার্য, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য সৌমিক মৈত্র, সোমনাথ গৌরব গুহ মজুমদার গোগো, কুলীন চন্দ্র শুভায়ন রয়, জামাইবাবু অভিষেক মুখার্জি, দিদি শ্রাবণী মুখার্জি, সেক্রেটারি পল্লব মণ্ডল, চন্দনা দেবী শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, পিলে সাহেব সুদীপ্ত ঘোষ, নাগর সায়ন্তন ঘোষ, পাণ্ডুরং ভিকি দাস এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।